প্রথম ঘটনা আমি যাচ্ছি মানে কারাগার নিয়ে। কারাগারের ভিতরে একটা ঘটনা আমি এক কারারক্ষীর থেকে শুনি। তো কারারক্ষীর বয়স প্রায় 70 থেকে 75 বয়স। তো তার সাথে আমি কথাগুলা শুনি। খুব ভালো ছিল লোকটা। তো ও লোকটা আমাকে বলল যে তুমি জানো এই কারাগারের ভিতরে একটা কবরস্থান আছে, কবর আছে। আমি না, আমি তো জানি না। তো সে বলল যে ওই দেওয়ালের ওইখানে কোনায় একটা কবর আছে। তা আমি বলছি যে কবরটা কার, কিসের? তো বলছে যে এক আসামির কবর আর কি। তা আমি বিস্তারিত সমস্ত শুনলাম। যে বলল ওই আসামিটা নাকি আপনার সেলে বন্দি ছিল। তো ফাঁসির আসামি আর কি। প্রায় 36 বছর 35 বছর সামথিং এরকম হয়েছিল। তো সে একদিন বলল কি, তো ঈদের নামাজের সময়, কুরবানির যে ঈদ, ঈদের নামাজের সময় তো সুপার সাব আসে। আসার পরে তো সেলের থেকে তারা বের হয়। বেরোনোর পরে সুপার সাবকে বলে যে স্যার, আমি তো আমার অর্ধেক জীবনটাই তো কারাগারে কাটিয়ে দিলাম। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। তো সে বলল যে কি রিকোয়েস্ট? তো সেই বন্দি ভাই বলল কি যে আমি ঈদের নামাজটা আমি বাইরের মসজিদে পড়ব। তো কারাগারের বাইরে আরেকটা মসজিদ ছিল। তো ওই মসজিদে নামাজ পড়বে। তো সুপার সাহেব, জেলার সাহেব বলল এটা সম্ভব না, তোমার এখানেই পড়তে হবে। তো সে বলল যে ঠিক আছে, আপনি যখন আমাকে অনুমতি দিচ্ছেনই না, ঠিক আছে আমি নামাজ পড়বই আর কি। সে সেভাবে কথা বলল। তে সুপার জেলার সাহেব বলল, তারপর জমাদারকে বলল, লক্ষ্মীদেরকে বলল যে সে মনে হয় পাগল হয়ে গেছে সম্ভবত, মেন্টালি কি সমস্যা আছে। তো সে এই সমস্ত কথা বলল। বলার পর সুপার সাহেবটা চলে গেল। তো সে আর নামাজ পড়লো না। তো সে আবার সেলের ভিতরে চলে গেল। যাওয়ার পরে তো সে সুপার সাহেব আর জেলার সাহেব আপনার জেলটা পরিদর্শন করে, নামাজটা পরিদর্শন করে, তারপর মনে করেন তারা বাইরের মসজিদে নামাজ পড়তে গেছিলো। জেলার সাহেব, সুপার সাহেব, তারপর ডিপটি বলে আর কি, তারাও গিয়েছিল। তো নামাজের সময় যখন সুপার সাহেব যখন নামাজ শেষ হওয়ার পরে যে সালামটা ডাইন সাইডে ফিরেছে, ফিরানোর পর দেখে কি ওই বন্দি ভাইটা তার ডাইন সাইডে সেও নামাজ পড়তেছে। তো সুপার সাহেব যখন এই জিনিসটা দেখার পরে তারপর বাম দিকে সালামটা ফিরাইছে, ফিরানোর পর তখন তার দিকে তাকাইছে, তাকানোর পর দেখে কি ওই লোকটা নাই। তো সে কনফিউজে ছিল। কনফিউজ ছিল বলতে তারপর জেলারকে বলল যে ওই আসামিটাকে কে ছাড়লো, তো যে এই লোকটা মসজিদে কিভাবে আসলো। তো তারা মানে তাড়াতাড়ি চলে যায়, জেলের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার পর তো তারা জমাদার, তারপর যারা দায়িত্ববিন আছে, তো তাদেরকে বললো যে এই লোকটাকে কে বের করছে। তো তা আমরা বলতে তারা বলতেছে কি যে আমরা তো বের করে নেই, সে তো সেলের ভিতরেই আছে। তো যা দেখি কি ওই লোকটা সেলের ভিতরেই বসে রয়েছে। তো সুপার সাব, জেলার সাব যখন সেলের ভিতরে ঢুকার পরে তাদেরকে দেখে হাসে। হাসার পরে বলতেছে স্যার, আপনি তো আমাকে অনুমতি দেন নাই, নামাজটা আমি তো পড়তে পারি নাই, আপনি আমাকে পড়তে দেন নাই, আমি তো ঠিকই নামাজ পড়ে আসছি, ঠিক আছে। তারপর বলে কি মানে তুমি কিভাবে গেছো, ঠিক আছে, তোমাকে কে ছাড়ছে? তো বলতেছে যে আমারে কেউ ছাড়ে নাই, আমি যেভাবে হোক গিয়ে আসছিলাম, নামাজটা পড়ে আসছে। আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওইখানে যে নামাজ ঠিকই পড়বো, বাইরের মসজিদে আমি ঠিকই ঈদের নামাজটা পড়বো। তো এই সমস্ত কথা বলার পর পরে তারা চলে আসলো। তো চলে আসার পর জমাদার, তারপর ওইখানকার যে দায়িত্ব, যারা ভিতরে কারাগারের ভিতরে যাদের দায়িত্ব ছিল, তো তাদেরকে নিয়ে খুব একটা মিটিং করে যে এই লোকটা কিভাবে গেল। তো এই সমস্ত নিয়ে অনেক কিছু দেখে। তারপর ওই লোকটা এমনও ঘটনা তার মানে তার নিজের কাছে যে ঘটনাগুলো, তো অনেক বন্দি ভাইও দেখছে যে কারাগারের ভিতরে যে দেওয়ালটা, বড় দেওয়ালটার ভিতরে সে চারোদিক দিয়ে ঘুরে কিন্তু দেওয়ালের বাইরে আর যায় না, ভিতরে থাকে কিন্তু দেওয়ালের দিকে হাঁটে। তো এরকম করতে করতে অনেক মানুষ অনেক ঘটনাই দেখে। দেখার পরে তো
একদিন হঠাৎ করে তো সেই লোকটা অসুস্থ হয়ে পড়ে। তাকে মেডিকেলে ভিতরে, কারাগারের ভিতরেই মেডিকেল ছিল, তো ওই মেডিকেলে ভর্তি ছিল। ঠিক আছে, ভর্তি ছিল। তারপরে জেলার ডিপটি আসলো তার কথা শুনবে বিদেয়, তো সাপ্তাহিক একটা ফাইল পড়ে। তো বৃহস্পতিবারে ফাইলটা পড়ে, মানে জেলটাকে আর কি পরিদর্শন করে আর কি, সুপার সাব জেলার সাব আসে আর কি। তো আসার পরে তারপর ফার্স্ট টাইম ঢুকছে আর কি আপনার মেডিকেলে। ঢোকার পরে তো একদিন বলে, ওই দিনকেই বলে ফাইলের সময় যে স্যার আমার তো শরীরটা ভালো না, তো আমি যে কোনো মুহূর্তে আল্লাহ পাক আমাকে নিয়ে যেতে পারে। তো লোকটা খুব ভালো ছিল, মানুষের মুখ থেকে শুনছি নামাজ কালাম পড়তো, খুব আল্লাহ আল্লাহ লোক ছিল আর কি। ঠিক আছে, তো সে বলে যে আমার শরীরটা ভালো না, আমি মানে বেশি দিন মনে হয় বাঁচবো না, আমার জন্য দোয়া করবেন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, একবার তো রিকোয়েস্ট করছিলাম, আপনি আমাকে নামাজ পড়তে দেন নেই, বাইরে যাওয়ার অনুমতি দেন নেই। তো এই রিকোয়েস্টটা আমি করি, আপনি আমাকে এই রিকোয়েস্টটা আমার জন্য আপনি রাখেন। তো সে বলতেছে কী রিকোয়েস্ট করবা? তো সে বললো কি আমি যদি মারা যাই তাহলে আমার কবরটা যদি এই কারাগারের ভিতরেই থাকে। তো সে বললো কি এটা কি সম্ভব নাকি, কোনো কারাগারে কি ভিতরে কি কোনো কবরস্থান আছে বা দেওয়া যায়, এরকম তুমি শুনছো কি না? তো সে বলছে যে স্যার আমি আপনার কাছে এই রিকোয়েস্টটাই করলাম, আমি যদি কারাগারের ভিতরে বন্দি অবস্থায় মারা যাই, তো আমার কবরটা যদি এই কারাগারের ভিতরেই থাকে, আপনার কাছে এই রিকোয়েস্টটাই বলছে। আচ্ছা ঠিক আছে, তোমার এই বিষয়টা তুমি বলছো, আমি বিষয়টা আমি দেখবনি। তো এইভাবে কথা বলে আর কি চলে গেছে লোকটা। তো ওই লোকটা অনেক দিন পরেই মেডিকেলে মারা যায়। তো যাওয়ার পরে ও মারা যাওয়ার আগেই সুপার সাবে রে একটা স্বপ্ন দেখাইছিল। ঠিক আছে, ঘুমানোর সময় তাকে স্বপ্ন দেখাইছিল আর কি, যে কোনো বিষয়ে একটা স্বপ্ন দেখাইছিল। তো ওই জিনিসটা ভয় পায় আর কি, সে যখন মারা যায় তখন ওই বন্দি ভাইটাকে কবর ওই বাইরেই দেয়, মানে ভিতরে দেয় আর কি। মানে বাইরে দেওয়ার প্ল্যান করছিল, তো ভিতরে পরে আবার দিছে। দেওয়ার পরে কবরটা এক ছিল আপনার টাওয়ারের এক কোনায়, ছোটোভাবে একটা দেওয়াল করে আর কি, কোণারভাবে তার কবরটা সুন্দর করে আর কি করছিল। তো যখন ওই সুপার সাপ যখন তার মানে কারাগারের ভিতরে তো সুপার সাপটা মনে করেন যে বছর তিনেক পর পর বা 2 বছর বা 1 বছর পর পর সুপার সাপ জেলার সাপ ডিপটি সাপ তারা চেঞ্জ হয়ে যায়। তো অন্য সুপার সাপ আসছে, আসার পর বলতেছে যে জেল পরিদর্শন যখন করে, তো সে বিস্তারিত শুনে যে এই কারাগারের ভিতরে একটা কবর আছে আসামির। তো এই কবরটা কেন থাকবে পৃথিবীর ভিতরে? তো এই কোনো কারাগারের ভিতরে কবরস্থান নাই, তো কবরটা কিসের জন্য এই জায়গা থাকবে? তো সে তারপর যারা পুরানা লোক ছিল তারাও, খুব বন্দি ভাইরাও বলছিল তা ফাইলের সময়, ফাইল যখন দেয় তো এই বিস্তারিত অনেক বন্দি ভাইরাও বলছিল সুপার সাবকে। তো তো এ বলতেছে যে এইগুলো ফাইজলামি কথা, ফালতু কথা। তো এইগুলো বলে চলে গেছে, বলে চলে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নিছে যে এই কবরটা জেলখানার বাইরে দেওয়ার চেষ্টা করবে। তো তার 2 থেকে 3 দিন পর ওই কবরটাকে আপনার বাইরে দেওয়ার চেষ্টা করে। তো কবরটা ভাঙছে, ভাঙার পর ওই লোকটা যেভাবে শুয়ে রইছে, খুব মানে দাড়িওয়ালা লোক ছিল, তো যেরকমভাবে তাকে কবর দেওয়া হয়েছে সেরকমই সে শুয়ে আছে। অনেক বন্দি ভাইরা এরকমভাবে দেখছে, যারা মানে ওই যে আপনার কি বলে, ওই যারা ওই যে সাজাপ্রাপ্ত আসামি তারা দেখছে আর কি। তারা, তাদেরকে দায়িত্ব আছে যে এক এক জায়গায়, এক এক বাগানি জায়গায় আর কি পাহারা দেওয়া হয়, তারা কাজ করে। তো ওই ভাইরাও দেখছে, দেখার পর তো তাকে যেভাবে কবর দেওয়া হয়েছে সেভাবেই তাকে দেখতে পায়। তারপর বাইরে কবর, একটা কবর খুঁজছে, খোঁজার পর বাইরে দিছে, দেওয়ার পরে তার কিভাবে জানি তার পরের দিন রাত্রেই হঠাৎ করে ওই কবরটা গায়েবীভাবে দেওয়ালের মানে কারাগারের ভিতরে চলে আসে। তো এই সমস্ত দেখার পর খুব মানে কারাগারের ভিতরে এরকম আলোচনা সমালোচনা শুরু হয়। হওয়ার পরে ওই কবরটা আরই করে নেই, আর ওই সুপার সাপকেও স্বপ্ন দেখাইছিল, অনেক কিছু অনেকভাবেই স্বপ্নে দেখাইছে। তো ওই কবরটা আর করে নেই। তো আমার সাথে যেটা ফেজ হয়েছে, আমি যে ওয়ার্ডে থাকতাম, তো এই ওয়ার্ডটা খুব বড় ছিল। তো ওই ওয়ার্ডের ভিতরে 2টা ওয়াশরুম ছিল। তো একটা ওয়াশরুমে একটা বন্দি ভাই মানে গলায় ফাঁসি দেয়, তো সে আত্মহত্যা করছে, মারা গেছিল।
তো যাওয়ার পরে ওই ওয়াশরুমটা অনেক কিছু, অনেক ভয়ভীতিও দেখাইছে অনেক মানুষকে দিয়ে। তো এইগুলা জেলার সাব, সুপার সাবকে বলে এগুলা পরে ওই ওয়াশরুমটাকে পরিত্যক্ত অবস্থায় করছে। ওই ওয়াশরুমে আর কেউ যায় না। তারপরের থেকে আপনার শুরু হয়েছে আর কি নাইট একটা যে পাহারা বলে, নাইট মানে নাইটে পাহারা দেয় এক একজন এক একজন বন্দি ভাইরা, এক এক দিন পর এক একজনের পরে। তো আমিও এই সমস্তগুলো শুনি মানুষের মুখ থেকে। শোনার পর তো আমারও একদিন এরকম পাহারা পড়ছে রাত 1টা থেকে 3টা পর্যন্ত। তো ওই 1টার থেকে যখন 3টা পর্যন্ত পাহারা পড়ছিল, তো আমি খুব ভয় পাইছিলাম। মানে সব মানুষ শুয়ে রয়েছে, আমি একা একা গেটটার সামনে বসে আছি। তো আমার কাছে কেমন জানি লাগতেছে। তারপরও চিন্তা করতেছি যখন পাহারা যদি না দেই তাহলে আমার নামে রিপোর্ট হবে, রিপোর্ট হলে দেখা গেছে কেসটি বলে নিলে খুব গালিগালাজ বা যে কোনো কিছু করতে পারে, তারা চালান করেও দিতে পারে এরকম। মানে তারা এইগুলা করে আর কি। তো যাই হোক, তো আমি ওই ভয়তে আমি আর ঘুমাইনি, আমি আমার মতন দায়িত্ব আমার পালন করছি। তো 1টার থেকে 3টা পর্যন্ত যখন পাহারা দেই, ঠিক 2টা আড়াইটার দিকে সেম আমার সাথে ঘটনা ঘটে। কেউ ঘুম থেকে উঠে নাই, ওয়াশরুমে যায় নাই, আমি এতটুক দেখছি, আমি এতটুক শিওর। বাট যখন ওয়াশরুম থেকে মানে পানির কল ছাড়ার যে শব্দ আসে, পানি পড়লে কল যখন ছাড়া থাকে পানি পড়ে, এই শব্দটা আমার কানে আর কি শুনতে পাই। তো শোনার পরে তো আমি মনে মনে ভাবতেছি কেউ মনে হয় গেছে জোরে কল ছেড়ে এরকম করতেছে। তো মেবি 5 থেকে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট সামথিং এরকম যায়। যাওয়ার পরে তো আমি বলতেছি যে একটা মানুষ তো এতক্ষণ থাকার কথা না, ঠিক আছে কে? তো যাই আমি মানে ওয়াশরুমে প্রবেশ করলাম, করার পরেই আমি দেখতেছি মানে যে কলটা ছাড়া কেউ নাই, ঠিক আছে। তো আমার শরীরের হাত পাওটা মানে পুরো ঠান্ডা হয়ে গেল, শরীরের পশমও পুরো খাড়া হয়ে গেল। পরে আমি কলটা বন্ধ করছি, বন্ধ করে চালু করে আমি আমার জায়গায় বসে পড়ছি। বসার পরে তো কিছুক্ষণ পর একটা লোক উঠলো, উঠার পর ওয়াশরুমে সেও গেল। যাওয়ার পর বলতেছে কি ভাই কলটা ছাড়া কে এইভাবে কল ছেড়ে গেছে? আমি কি ভাই আমি তো একটু আগে কল বন্ধ করে আসলাম, তো কে গেছে আর আমি খেয়াল করি নেই। তো বলতেছে ভাই আপনি কে গেছে এগুলো দেখবেন না? তা আমি বলতেছি ভাই আমি খেয়াল করতেও না পারি। তো সে সেইভাবে কথা বললা, সে ওয়াশরুমের থেকে বের হয়ে গেল। পরে বের হয়ে যাওয়ার পর যখন আমার পায়ের নিচে একটা কয়েল থাকে, মানে মশা খেদানোর যে কয়েল, ওই কয়েলটা দেখি নিভে গেছে। তো আমি কয়েল জ্বালানোর সময় যখন কয়েলটা যখন জ্বালাই, জ্বালানোর পরেই দেখি মানে ওই ওয়াশরুম থেকে, ওয়াশরুমের ভিতর থেকে একটা বিড়াল, সাদা বিড়াল আমার পায়ের নিচ দিয়ে এমন স্পিডে মানে দৌড় মারলো, ল্যাঞ্জাটা খুব মোটা ছিল, এমন স্পিডে দৌড় মারলো তা আমি বিষয়টা আমি ভাবতে পারিনি যে কি হলো এই জিনিসটা। আর বিড়াল যে মানে আমার নিচ দিয়ে যদি, পায়ের নিচ দিয়ে যদি যায় তাহলে তো আমি অবশ্যই দেখব। হ্যাঁ, তারপর ও আর ওয়াশরুমের পিছনেও কোনো মানে মানে কোনো গ্রিল টিলিল ছিল না যে ওইখানকার যে টপকে যে সে আসবে। তো এরকমটাও বিষয়টা আমি ভাবতাছি যে বিড়ালটা কিভাবে গেল, কিভাবে আসলো। তা আমি ভয় পেয়েছি। তার কিছুক্ষণ পরেই এক কারালক্ষী ভাই, তো তাদেরকেও তো নাইট পাহারা পড়ে, তো তারা আসছে, আসার পরে প্রায় 3টা পৌনে 3টা বাজে সামথিং এরকম। তো সে আসার পর গুনতি মুন্তি নিয়ে গেল। তো সেও আসার পর না আমি কিরকম জানি একটা চমকে গেলাম, ভয় পাইলাম হঠাৎ করে যখন রাত্রে এই জিনিসটা ভয় পাইছি। তা আমারে সে আমার মানে ফেস দেখে তো সে কইলো যে কিরে তুই এত মানে টেনশন আসিস নাকি এত রাতবেলা? আমি কি না খুব টেনশনে নেই, কেমন জানি একটা ভয় পেয়েছি। তো সে বললো যে কী ভয় পেয়েছে? আমি কি বলছি যে এই ওয়াশরুমে কিছুক্ষণ বসে দিয়েছি, ওয়াশরুমেতে অটোমেটিকলি কল ছাড়া পানি পড়তেছে। তো আর এক ভাই গেছে, যাওয়ার পরে সেও দেখে কল ছাড়া হ্যাঁ পানি পড়তেছে। সে আমার সাথে চিল্লাপাল্লা করলো যে কি পাহারা দেন আপনি, লোক দেখেন না? তো সে সেভাবে কথা বললো, সে তার জায়গায় শুয়ে পড়লো। শুয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমি যখন কয়েলটা জ্বালাই, জ্বালানোর পরে তো সে দেখে কি ওই ওয়াশরুম থেকে অটোমেটিকলি একটা বিড়াল চলে গেল আমার পায়ের নিচ দিকে। তো এই জিনিসটা আমি দেখলাম, তাকে আমি বললাম কারলকে। সে তো বললো যে ওই ওয়াশরুমের ভিতরে তো এক আসামি তো গলা দড়ি দিয়ে মারা গেছে, তুই জানিস? আমাকে না আমি তো শুনছি যে ওয়াশরুমটা পরিত্যক্ত অবস্থায় ছিল, মানে প্রথম যে ওয়াশরুমটা ওই ওয়াশরুমের কথাই বলছে। আচ্ছা ঠিক আছে তুই তোর পাহারা দে, আর তোর তো সময় শেষ মনে হয় সম্ভবত। আর যার পাহারা ঠিক আছে তারে ঘুমে থেকে উঠে পরে আমি তারে ডাক দিয়ে তারপর আমি আমার মতন ঘুমিয়ে গেছি। তো এই ছিল আমার কারাগারের প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার সাথে ছোটোবেলার একটা ঘটনা।
যখন আমার বয়স ছিল 10 থেকে 11 বছর, তখন আমি খুব মানে দুষ্টামি করতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা টাড্ডা মারতাম, সাইকেল নিয়ে ঘোরাফেরা করতাম। তো একদিন হঠাৎ করে আমাদের কেরানীগঞ্জ চিতাখোলা একটা জায়গার নাম আছে। তো আবার ওই চিতাখোলার আগে একটা আর্মি ক্যাম্প ছিল। ওই আর্মি ক্যাম্পের হাতের ডাইন সাইডে একটা শ্মশান ঘাট ছিল। ঠিক আছে, তখন তো মাটির রাস্তা ছিল, অনেক আগের কথা, প্রায় 17 থেকে 18 বছর সামথিং এরকম, ওই সময়ের কথা। তো আমার নিজের সাথে ঘটছে। তো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে সবাই মিলে আমরা সাইকেল দিয়ে মানে পোস্তগোলার দিকে আমরা চলে যাই, মানে ঘুরতে আর কি। যাওয়ার পরে তো এক এক বন্ধু বান্ধব আমাকে বলতেছে যে ওইখানে তো একটা শ্মশান ঘাট আছে, চল আমরা যাই দেখি লাশ কীভাবে পুড়ে। তা আমি বলতেছি ওইখানে যাবি কে তোরা? তো ওরা বলতেছে চল। মানে ওরা ফাইজলিমি আর কি করে আমার বলতেছে কি, হিন্দু যখন পুড়ে তখন নাকি এই যে হিন্দু পোড়ার সময় নাকি গাছের ভিতরে ফাল পারে আর কি, ঠিক আছে, রক টক টান দেয়, তো এই সমস্ত বলে। তা আমরা বলতেছি তোরা এই সমস্ত মানে ফাউল কথা বলতেছস। তা আমার কয় না এগুলো সত্যি। তা আমি আবার ওদের সাথে পাল্লা দিয়ে যাই। যাওয়ার পরে তখন বিকেল 4টা থেকে 4:30 বাজে সামথিং এরকম। তারপর যাওয়ার পরে দেখি কি ওই শ্মশান ঘাটে একটা লাশ পুড়তেছে, সামনাসামনি যাই দেখছি। তো ওই শ্মশান ঘাটের পাশে একটা ছিল পুকুর, ওই পুকুরটার এখানে দেখলাম ওই যেই লাশটা পুড়ছে ওই লাশের ছাই ওই পুকুরের ভিতরে ভাসায় দিল। তো দেওয়ার পরে তো আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, মন্দিরও ছিল, তারপর ওই মন্দিরটাও দেখলাম। দেখার পরে যখন আমি আমার বাড়ির পথে যখন আমরা সবাই মিলে রওনা দেই, তো রওনা দেওয়ার পথে মাটির রাস্তা ছিল, তো আর একটা ছোট একটা কাঠের পুল ছিল, আর নিচ দিয়ে আঁকাবাঁকা একটা পুষ্করিণীর মতো খালের মতন আর কি ছিল আর কি। তো ওই যখন ব্রিজে মানে কাঠের যে পুলটার সামনে আমরা যাওয়ার পরে ওরা দেখি পুল পার হয়ে গেছে। তা আমার আমার সাথে এরকম ঘটনা হয়েছে যে হঠাৎ করে দেখলাম হুড় হুড় করে মানে মানে বাতাস আসতেছে আর ধুলাবালু উঠতেছে প্রচণ্ডভাবে। তো আমি আর মানে কাঠের পুলটা আমি আর পার হইতে পারিনি আর তারা চলে গেছে খুব দ্রুতভাবে। আর তারাও ভাবে নাই যে আমি তাদের পিছনে পড়ে গেছি। তো যখন তারা চলে গেছে তা আমি আল্লাহ আল্লাহ করতেছি যে কি হইতেছে, আমি তো পার হইতে পারতেছেন। তো আমি কাঠের পুলের মাঝখানে কোনো রকমভাবে গেছি, যাওয়ার পরে সাইকেলটা মানে ফালাই দিছি, আমি সম্ভবত ফালাই দিছিলাম। তো আমি কাঠের পুলের কাঠ ধরে আমি খাড়া রয়েছি। খাড়া রওয়ানোর পর এখন প্রায় দেখি কি মানে অন্ধকার হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়তেছে। তো কিছুক্ষণ পর দেখতেছি কি আমার শরীর হাত পা পুরা মানে মানে ভার বার হয়ে গেছে, ঠিক আছে, পশম টসম খাড়া গেতেছে। তো আমার কাছে খুব ভয়ানক মানে খুব খারাপ লাগতেছে যে আমি আমার সাথে এগুলো কি করতেছে। তো হঠাৎ করে দেখলাম যে একজন ব্যক্তি মানে ওই কাঠের পুলের আগের থেকে আর কি একটা লোক আসতেছে, মানে লাইট মারে। তো আমার চোখের পাশে মারে লাইটটা পরে মাইরা দেখে যে আমি ওইখানে বসা, ঠিক আছে, সাইকেলের সামনে বসা, আমার সাইকেল পাশে ফালো না, আমি ওইখানে বসে কাঁদতাছি। তো আমার বলতেছে ওই মুরব্বিটা যেরকম দেখলাম, তো ওই মুরব্বিটা ছিল ধুতি পরা, সাদা ধুতি পরা, মানে হিন্দু মুরব্বিরা যেভাবে ধুতি পরা থাকে সেরকমভাবে। তো তার মাথা কোনো চুল নাই, খালি পিছনে একটা মানে ছোট একটা মানে টিকলি আর কি এরকম দেখলাম। তো খুব বয়স্ক আর কি মুরব্বি, মানে যে মুরব্বিরা যেরকমভাবে যে গুজা করে হাঁটে, ঠিক আছে, তো সেরকমভাবে দেখলাম। তো দেখার পর সে আমার বলে যে তুমি এত রাত্রে এখানে কি করো, তুমি এখানে বসে রয়েছো কেন? তা আমি বলতেছি কি আমি তো এখানে শ্মশান ঘাটে গেছিলাম, যাওয়ার পরে আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসছিলাম, আসার পরে দেখি কি এখানে বাতাস টাতাস শুরু হলো। শুরু হওয়ার পরে আমার ফ্রেন্ড সার্কেল সবাই চলে গেল, আমাকে পিছনে রেখে আমি আর যাইতে পারি নাই। তো আমি খুব ভয় পেতেছি, রোডও চিনতাছি না। তো মুরব্বী আমাকে বললো কি তুমি আমার সাথে চলো। তা আমি আমার সাইকেল উঠানোর সময় যখন আমি উঠাইছি না, তখন ওই মুরব্বিটা মানে সোজা হয়ে খাড়ালো আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে, সোজা হয়ে খাড়ানোর পর তো আমি সাইকেলের উপরে বসি নাই। তো সাইকেল এক হাত দিয়ে ধরা চালাতে চালাতে আমিও হাঁটতে গেতেছি। তো মুরব্বিটা আমার পিছে যতটুকু দেখতেছি, তো সে আবার লাইট মারতেছে, আমি এতটুকু দেখলাম। দেখার পরে যখন মাটির রাস্তার থেকে যখন মানে পাকা রাস্তা উঠবো কিছু দূর, তো উঠার আগেই মানে পাকা রাস্তা ওঠার আগেই আলো রাস্তা, তো পিছনে ফিরেই আমাকে বললো কি তুমি এখন যাও, তুমি তো এখন যাইতে পারবা, তুমি যাও। তো এই কথা বলে আমি যখন এই কথাটা যখন বললো, তখন আমি পিছে ফিরে তাকায় দেখলাম যে ওই লোকটা নেই। তে আমি হঠাৎ করে ভয় পেয়েছি। তো ভয় যাই পাক, যা পাওয়ার পাইছি, বাট
এখন তো আমি মানে আলো রাস্তা আইছে, এখন আমি রোড গার্ড চিনতে পারবো, কিন্তু ওই সময় আমি যখন আলো রাস্তায় যখন গেলাম তখনই আমার সেন্সনেস হারায় যায় আর কি। আমার এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আর আমার আরেকটা ঘটনা হচ্ছে, তৃতীয় ঘটনা, আমার আম্মার সাথে যখন আমি রাগারাগি করি, রাগারাগি বাসার থেকে করে আমি বাসার থেকে বের হয়ে যাই। বের হয়ে নিয়ে যাওয়ার পর আমার আমি ম্যারিড ছিলাম, তো আমার ওয়াইফকে নিয়ে আলাদা হয়ে যায়। তো একটা ফ্ল্যাট বাসা দেখি, তো বাড়িটা ছিল 7 তলা। তো নিচতলা ভবনে আপনার একটা ফ্ল্যাট খালি ছিল। তো ফ্ল্যাটের ভিতরে একটা ঘটনা ঘটছে। তো আমরা যখন উঠছি ফ্ল্যাটে, তখন আমাদেরকে ম্যানেজার, মালিক, তারপর আশেপাশে যারা ভাড়াটা ছিল তারাও আমাদেরকে কিছু বলে নাই যে এই সমস্ত ঘটনা ঘটছে। তো আমরা যখন ফ্ল্যাটটা ভাড়া নেই, ভাড়া নেওয়ার পরে তো মাস দুয়েক এরকম থাকি, থাকতে 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 তো কেমন জানি আমার ওয়াইফ বলে যে আমি ঘরে থাকতে পারতেছি না, আমার কাছে কেমন জানি বিরক্ত বিরক্ত মনে হয়, কেমন জানি আমার কান টান মানে আটকায় রাখছে, ঠিক আছে, মানে স্তব্ধ, মানে বাইরের কোনো শব্দ টব্দ কোনো কিচ্ছুই শোনা যায় না। তো এরকম আমি যখন দোকান থেকে যাই, তো সে এই সমস্ত কথাগুলো বলে। তা আমি বলতেছি তুমি তো আগে তো এইগুলা তো হয়নি, তো ইদানিং এরকম হচ্ছে কেন? তো যখন তা আমি বললাম কি তোমার মনের কিছু ভুল আছে, তুমি নামাজ কালাম পড়ো, তো আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাব। তো যখনই সে নামাজ কালাম পড়া শুরু করে, তখনই তার ভিতরে এরকম কিছু কাজ করে যে রাতবেলা ঘুমাইলে তার কান চেপা রাখছে। আর কেমন জানি মানে ডাইনিং স্পেস যেটা বলে, তো ডাইনিংয়ে দেখে কি মানে মানে কালো একটা ছায়া মানে ঘরে প্রবেশ করতেছে, মানে যে আমার রুমের যে পর্দা ছিল ওই পর্দাটা মানে সরে মানে ওই ছায়াটা ঢুকতেছে, শো এগুলা ও দেখতেছিল আমার স্ত্রী। তো দেখার পরে তো সে হঠাৎ করে আমাকে ডাক দেয় যে এমন এমন তুমি উঠো, পরে লাইট জ্বালা দেখে কিচ্ছু নাই। তো এরকম বিস্তারিত অনেক কিছু দেখে, দেখার পরে তো সে বলতেছে যে এই সমস্ত আমার সাথে ঘটতেছে, যে কারণ কি? তো আমি বলতেছি তুমি মনে হয় ভয় টয় পাইছো। তো আমি আবার হুজুরের কাছে নিয়ে যাই, আমাদের মানে বাড়ির যে গল্লি, তো ওই গল্লিটার শেষে মাথায় একটা মসজিদ ছিল, ওই মসজিদে ইমাম সাহেব থেকে আমি এই পানি পানি পড়া নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর তারপর পানি পড়া খাওয়াই, খাওয়ানোর পর পানি টানি মানে ছিটাই, সন্ধ্যাবেলা ছিটাই দেয়, ছিটানো দেওয়ার পর আল্লাহ দিলে কিছু হয় না। তারপরে অনেক সময় নামাজ কালাম যখন পড়ে, তখনই নামাজ কালামের পরেই তার সাথে অনেক কিছু ঘটে যায়, যে তার কান চাইপা ধরে, ঠিক আছে, মানে কানে যেরকম চাইপা ধরলে যেমন স্তব্ধ, মানে কোনো কিছু শোনা যায় না, তো সেরকমভাবে সে এই সমস্তগুলো ফেস করে। তো ফেস করার পর তারপর দেখে এই সমস্ত ছায়াটা দেখে। তো একদিন হঠাৎ করে পাশের বাড়ির একটি মেয়ে, মানে বয়স তার মনে হয় সম্ভবত 12 থেকে 13 বছর ছিল। তো ওই মেয়েটা আমার ওয়াইফকে বলতেছে যে আন্টি আন্টি আপনি কি এই বাসায় থাকেন নাকি? কয় হ্যাঁ আমি তো এই বাসায় থাকি নিচতলায়। কো পরে বলতেছে কি আন্টি আন্টি এই নিচতলায় যে ঘটনা জানেন? কয় কি ঘটনা? তো সে বলতেছে যে আমি বলুম কার কাছে বললেন না। কয় ঠিক আছে তুমি আসো তাহলে আমাদের ঘরে আসো। তা আসার পরে তো সে রুমে যায়, যাওয়ার পরে সে এই সমস্ত কথা বলে যে এই রুমে তো একটা মহিলা ছিল, সে তার হাজবেন্ড ছিল আর কি উকিল। তো তার একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। তো মেয়েটা বিয়ে হয়ে গেছে, ছেলেটা পড়াশোনা করতো, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতো। তো ওই তার হাজবেন্ড তো বাসা মাঝে মধ্যে আসতো না, তো আসতো না। তারপর ওই মহিলাটা নাকি মানে একটা লোকের সাথে আর কি সম্পর্ক ছিল। তো ওই লোকটা মানে পুরুষ লোক সম্পর্ক ছিল, যখন রুম খালি ছিল তখন তারা বলে ওই ফ্ল্যাটের ভিতরে গল্প করার পরে যে কোনো বিষয়ে কথাবার্তি বলতেছিল। তো মানে নেগেটিভ টাইপের কি আর কি কথাবার্তি বলতেছিল। তার ছেলে কলেজের থেকে আসার সময় তো বাড়িতে যখন ঢুকে, তার ফ্ল্যাটে যখন ঢুকার পর দেখে কি ওই পুরুষ লোকটা তো আর তার মা, তো এই সমস্ত কথা আর কি মানে বাইরের গেটের থেকে আর কি সে শুনতেছে আর কি। মানে বাইরে একটা ফাঁকা একটা জায়গা আছে আর কি, জ্বালানা ফাঁক দিয়ে আর কি ছোট একটা ওই ভিতরে আর কি কথা বলে আর কি বাইরে শোনা যায় আর কি।
তো ওই কথাগুলো যখন শুনতেছে পুরুষ লোকের, তখন বলতেছে যে ভিতরে কে, তাও ভিতরে অনেকক্ষণ বাইরের থেকে কথা শুনে তারপর ভিতরে গেছে, যায় দেখে কি ওই লোকটা। তো ওই ছেলেটা নাকি এই সমস্ত কথাগুলো শুনতে পায়, তারপর ওর ফ্রেন্ড সার্কেলকে বলে নাই, আরেকটা খুব বেস্ট ফ্রেন্ড ছিল, তো এই সমস্ত কথাগুলো বলছে। তো বলার পরে তার দিক দিয়ে অনেক খুব খারাপ লাগছে, লাগার পর তো তার মা যখন বাজারে যায়, তো বাজারে যাওয়ার সময় তার 4 দিন থেকে 5 দিন পরেই সে ওই যে গেটটা ছিল, মানে ফ্ল্যাটে প্রবেশ করার সময় যে গেটটা ছিল, এই গেটের এখানে একটা গ্রিল ছিল, ওই গ্রিলের দিকে গলায় দড়ি দিয়া ঝুলা রইছে। তো তার মায় যখন বাজার থেকে আসে, তো এই অবস্থায় তাকে দেখার পর তারা অনেক ভাড়াটিয়াকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে দেখায়, তারপর বাড়িওয়ালা ম্যানেজার তারা সবাই আসে, আসার পরে তারা মনে করেন থানায় ফোন দিছে, তারপর পুলিশ প্রশাসন আসছে, আসার পরে ও তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এই সময় এই ছিল ঘটনা, আমার তৃতীয় ঘটনা। এখন আমার 4 নাম্বার ঘটনা বলতে চাচ্ছি। সেই ঘটনা হলো আমার বড় বোন জামাই, তো তার সাথে 7টা জিন ছিল, হিন্দু মুসলিম মিলিয়ে আর কি। তো জিন আমি শুনতে চাইছি যে বোনের মুখ থেকে, বোন জামাইয়ের কাছে, যে কিভাবে তার সাথে জিন থাকে, মানে আমি জিনগুলো দেখবো। তা আমি বড় বোনকে আমি বলি দুষ্টামি করে, কয় এই সমস্ত দেখার তোর দরকার নেই। তো একদিন আমি গ্রামে গেছি, দুলাভাইয়ের গ্রামে গেছি, যাওয়ার পরে তো বোন জামাই আমাকে বলে কি, চলো আমরা বাজারে যাই। তাই আমি বলছি কি ঠিক আছে চলেন। তখন আমার বয়স ছিল প্রায় 12-13 বছর আর কি। তখন আমাকে বাজারে নিয়ে যায়, ওটা ছিল মাটির রোড ছিল। তো সে আমাকে বাজারে যখন নিয়ে যায়, ওই রোডে হাঁটার সময় সে কিন্তু আমার সাথেই হাঁটে, আমি দেখতেছি সে আমার সাথে আমার পাশেই আছে, আমি যেরকমভাবে হাঁটতেছি সেও সেরকমভাবে হাঁটতেছে স্বাভাবিকভাবে। তো হঠাৎ করে আমি দেখলাম কি, দূরের থেকে, মানে আমার সামনে অনেক দূর চলে গেছে, সে আমাকে ডাকতেছে যে এই শালা ভাই, তুমি এত লেট করতেছো কেন, তুমি দৌড় দাও, তাড়াতাড়ি হাঁটো। তা আমি বললাম কি, দৌড় দিয়ে আমি তার কাছে যাই, যাওয়ার পরে তারে বললাম কি, আপনি না আমার পাশে ছিলেন, একসাথে তো হাঁটতেছিলাম, আপনি আমার সাথে কিভাবে আগালেন, এত দ্রুতভাবে কিভাবে যান। তো আবার যখন হাঁটতেছি হাঁটার পরে সে আবার আবার অনেক দূর চলে যায়, তো আমি আবার দৌড়ে আবার তার কাছে যাই। তা আমি আবার জিনিসটা কেমন যেন লাগতেছে, তা আমি তারে আমার বোন জামাইকে বলি যে আপনি আমার সাথে থাকেন, আবার কিভাবে এত দৌড়ে দৌড়ে হাঁটতেছেন, আমি তো দেখি না, আপনার সাথে আমাকে নিয়ে চলেন। তো এরকম কথা বলতে 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 বাজারে গেলাম। তো যখন একটা মিষ্টির দোকানে আমাকে নিয়ে গেল, মিষ্টির দোকানে তো আমার বলতেছি কি কি মিষ্টি খাবা, তা আমি বলতেছি কোনো মিষ্টি টিষ্টি খাবো না। তো মিষ্টির দোকানের সামনেই ছিল, তো ওই যে আপনি কি বলে ছোট ছোট মিষ্টি আর কি, 4-5 পদের আর কি কালার আর কি, লাল, কমলা, হলুদ, ঠিক আছে, সাদা, এই সমস্ত কালার থাকে। মানে ওই আমরা সংক্ষেপে যেগুলো বলি আর কি, আমরা আমরা বলি মানে বুরিন্দা আর কি। তো আমাকে দেখলাম একটা পলিথিনে দিল, দেওয়ার পর আমি বাম হাতে রাখছি। তো বাজার থেকে যখন আমরা বাড়ির পথে যখন রওনা দেই, ভাই বিশ্বাস করবেন না, আমি খাইতাছি, বাম হাত দিয়ে ধরছি, ডাইনের দিয়ে খাইতাছি, যে মানে সাদা পলিথিনে আর কি বুরিন্দাগুলো, মিষ্টিগুলো ছোট ছোট। তো খাইতাছি, এখন বাড়ি পর্যন্ত আমি গেছি, ওই মিষ্টি যেরকম আমি খাইছি সেরকমই ওই টোপলাটা ওরকমভাবেই আছে। তো আমারে বুনজামে বলতেছে কি, তোমার মিষ্টি খাওয়া, তুমি বাজার থেকে খাইতে খাইতে আসতেছো, তোমার মিষ্টি খাওয়া এখনও শেষ হয়নি। তাই আমি বলতেছি আমি তো খাইতে খাইতেই আসতেছিলাম, শেষ হয় না তো আমি কি করব, আস্তে আস্তে খাইতেছি। তো আমার বলতেছে তাড়াতাড়ি খাও। তা আমি আর তাড়াতাড়ি খাইতে পারিনি। তো ওই মিষ্টিটা আমি হেরাতে আমি দিয়ে দিছি, আমি কি আপনার কাছে রাখেন, আমি পরে আবার খামুনি। তো মিষ্টিটা দেওয়ানোর পর তো আমার কাছে কেমন কেমন জানি মানে লাগলো। লাগার পরে আমি আমি আমার বোনেকে বললাম, তারপর আমার মাকে বললাম যে আমার বোন জামাই দুলাভাই এরকম বাজারে নিয়ে গেছে, আমি মিষ্টি নিয়ে আসলাম, মিষ্টি খাইতে খাইতে বাড়ি পর্যন্ত আসলাম। তো মানে খাইতে খাইতে আস্তে 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 তো মিষ্টি আর শেষ হয় না, তো ওই টোপলাটা আর কি আমার হাতেই রয়ে গেছে। তো আমার বোন জামাই বললো যে তুমি খাইতে খাইতে আসলাম, মিষ্টি কেন শেষ হয় না, পরে আমি আমার দুলাভাইকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে
তো ওই গ্রামের লোকজন আমার বোন জামাইকে খুব সম্মান করে, খুব রেসপেক্ট করে। আর তার কাছে যে 7টা জিন ছিল, মানে থাকে, বসবাস করে, তো গ্রামবাসীরা সবাই জানে। তো ওই গ্রামবাসীরা আমার বোন জামাইকে দিয়ে অনেক সহযোগিতা পাইছে, মানে যে কোনো একটা ঘটনা হইলে আর কি তার কাছে শেয়ার করলে আর কি ওই জিনিসটা সমাধান করে আর কি। কেউ ভয় পাইলে বা কারো কিছু হারাইলে, সো সে এগুলা বের করে দেয় আর কি। হ্যাঁ, তো ওই জিনগুলা আমার মার সাথে শেয়ার করে, 3টা জিন মুসলমান। তো আমার মা, তো আমার বোন জামাই যেগুলো আসনে বয়ে জিনগুলোকে যেভাবে করে আর কি ডাকে, তো আসনের সময় ওই যে সমস্ত জিনিসগুলো পড়ে আর যে সমস্ত জিনিসগুলো লাগে, তো এই সমস্ত জিনিস সব কিছু শেয়ার আমার আম্মার সাথে করে। তো আমার আম্মা সব কিছু শিখার পরে আমরা যখন গ্রাম থেকে আমাদের ঢাকা যাই, যাওয়ার পরে তারপর মা 2 থেকে 3 সপ্তাহ পর দেখলাম কি, আমি তখন মাদ্রাসায় পড়তাম, ঠিক আছে, চাঙ্কারপুল কায়েরটুলি 7 মন্দিরে ওই মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো বৃহস্পতিবারে আমি মাদ্রাসায় থাকতাম, প্রায় সময় বৃহস্পতিবারে আমি বাসায় আসতাম। হ্যাঁ, বিকালে আমাকে বাসায় নিয়ে আসতো, আবার শনিবারে সকালবেলা আবার দিয়ে যেত। তো বৃহস্পতিবারে একদিন দেখলাম কি, আমার মা বাজারের থেকে আর কি মিষ্টি নিয়ে আসলো, তারপর আঙ্গুল ফল, তারপর এই আগরবাতি, মোমবাতি, তারপর ওই যে কি বলে, ওই যে ওই মিষ্টি, তারপর আপেল টাপেল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসে। হ্যাঁ, তো নিয়ে যাওয়ানোর পর পরে মিষ্টিগুলা, তারপর ফল ফকরগুলা সে ফ্রিজে ঢুকায়, ঢুকানোর পর তা আমি দেখছি, দেখার পরে আমি বলতেছি, কিছুক্ষণ পর বলতেছে কি, আম্মু আমারে ওই মিষ্টি দাও আর আমি এইগুলা খাবো। কয় না না, এগুলা খাইস না, এগুলা পরে খাইস। তা আমার এই কথা বলার পরে তো আমি চলে আসলাম। আসার পরে পরে আমি আবার বোনেরে, আমার যে মাঝেরও বোন ছিল, আমি সবাই ছোট, আমার ফ্যামিলির আমি একমাত্র ভাই, তো আমার 2 বোন। তো মাঝেরও বোনটা আর কি আমাদের সাথেই থাকে আর কি। তো আমি আমার ওই বোনটাকে বলে কি, যে মা তো এই সময় মিষ্টিগুলো নিয়ে আসলো, কিছু কিছু ফল ফকরও নিয়ে আসলো, আমি চাইলাম আমাদের দিল না। তা আমার বলতেছে ও আবার এইসব বিষয় জানে যে এই দিয়ে কী করবো আর কি। তো আমার বললো কি, এই সমস্ত জিনিস খাইস না, তো এগুলো পড়া জিনিস, এগুলো অন্য মানুষের, এই সমস্ত নানান মানে বুঝ দিয়ে আর কি আমার রাখলো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, খামো না। তো ভাই বিশ্বাস করবেন না, রাত যখন 1টা থেকে 1:30 বাজে, বৃহস্পতিবারের রাত, তখন আমি কিছুক্ষণ মানে মানে শোয়ার ভাঙ ধরছি, তো ঘুমাই নাই। তো আম্মা দেখলাম কি, মানে রাইতে আমার পাশেই আর কি শোয়। তো হঠাৎ করে উঠে আমি টের পাইলাম যে উঠা, মানে আগরবাতি জ্বলাইলো, মোমবাতি জ্বালালো, আগরবাতি জ্বালাইলে স্বাভাবিক যেরকম একটা ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটা আমার নাকে যায়। নাকে যাওয়ার পর পরে আমি আর ঘুম থেকে মানে শোয়া ছিলাম, শোয়ার থেকে আর কি উঠা বসি নেই। তা আমি মানে দেখতেছি মানে বিষয়গুলো, আমি ঘুমানোর ভাঙ ধরে দেখতেছি, তা আম্মু আবার বুঝতেছে কি আমি শুয়ে রয়েছি আর কি। তো সে এই সমস্ত জিনিসগুলো নিয়ে, সব জিনিস নিয়ে, তো আমার খাটের সাথেই ছিল আর কি একটা জানালা ছিল। তো এই জানলার নিচেই আমার আম্মু কি কি করলো, যে নিচে বইসা সমস্ত জিনিসগুলো সামনে রাখার পরে, তো সে আসনে বইলো আর কি, আসন যাকে বলে, ও তাকে মানে জিন আসনে বইসা আর কি তাদেরকে ডাকবে আর কি। তো আম্মা কি করলো, যে আসনে বইয়া তাদেরকে ডাকলো। ডাকার পরে তো জিন আসলো, মানে জিন ঘরের ভিতরে প্রবেশ করতে পারতেছে না। আমি যতটুকু শুনলাম ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জিনের শব্দ, মানে জিনের যে ভয়েস, মানে একবারে চিকন গলা, আমি বইলা শুনাইতে পারুম না, একেবারে চিকন গলা, মানে পানির মতন কণ্ঠ আর কি, চিকন গলা আর কি। তো সে জ্বালানোর থেকে আর কি মানে বলতেছে। আমি আবার এই সমস্তগুলো শুনছি, শোনার পরও আমার কেমন জানি লাগতেছে। তা আমি আবার মানে ঘুমানোর ভাঙ ধরেই সোজাভাবে আমি শুয়ে রয়েছি আর কি। তো আমি দেখতেছি যে মানে কি হয় আর কি, কি শুনি। তো আমার অনেক কিছু বললো, তো এই সমস্ত মনে নেই। তো আম্মুরে এতটুকু বললো কি, যে তুমি পারো না, তুমি আসনে কি কিসের জন্য বলো, বসো, যে আর ভুল হলে কিন্তু তোমার সমস্যা হবে। মানে আসনে যখন ভুল হয়, তা আমার বোন জামাই তো সব কিছু তার কাছে শেয়ার করছিল, শেয়ার করে সে, আমার আম্মু সব কিছু শোনার পরে আর কি, সে তার মতন আর কি দায়িত্ব পালন করে তার কি আসনে বইছিল। তো সে মনে করছিল সব কিছু পারার পরে আর কি জিনে প্রবেশ করে আর কি। তো আম্মার ভুল হয়েছিল, হওয়ার পরে তো আম্মাকে মাইর করে আর কি, ঠিক আছে, মায়ের শব্দ আসে। তা আমি যখন উঠছি, ওঠার পরে আমি বলতেছি কি, আম্মু কী হয়েছে, কী হয়েছে? কয় না কিছু না, তুই ঘুমায় পড়, তুই ঘুম থেকে উঠছিস কেন? পরে আমি ঘুমিয়ে গেছি, মানে শোয়ার ভাঙনিছি আর কি। তো কিছুক্ষণ পরে দেখলাম কথাবার্তি বলে, মানে আম্মু যতটুকু বললো যে আচ্ছা ঠিক আছে, আর ভুল হইব না, আমি নেক্সট টাইমে তার কোনো ভুল করবো না আর কি। তো
এরকমভাবে বিষয়ে কথাবার্তা বললো, বলার পর চলে গেছে। তো এই ছিল আমার আম্মুর সাথে ঘটনা।